কোটি জনগণ ইন্ডিয়াকে মেরে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং ক্ষমতাচ্যুতর পরে স্বৈর শাসকদের যে অবস্থা বা যে পরিণতি হয় সেই কাজটি হয়তো জনগণ করবে। শেখ হাসিনা দরকার হলো পাওয়ার, এন্ড দ্যাট পাওয়ার মাস্ট বি অ্যাবসলিউট পাওয়ার। এবার অ্যাবসলিউট পাওয়ার পেতে গেলে এই সমস্ত কুশীলবদেরকে দুর্নীতি করার সুযোগ তাকে দিতে হবে। ক্রাইসিসের পরে আইদার ইন্ডিয়া বাংলাদেশ দখল করে তার ভূখণ্ডে নিয়ে নিবে, আইদার ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে তার ভূখণ্ডে নিয়ে নিবে, অথবা আমরা ইন্ডিয়াকে লাথি মেরে মুজিবুর রহমানকে যদি আরো 2-4-5 বছর বা 10 বছর যদি জীবিত রাখা যেত, তাহলে শেখ মুজিবুর রহমানকে হয়তো এখন মানুষ যতটুকু সম্মান করে তখন এই সম্মানের পরিমাণটা আরো 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 হয়তো কমে যেত। কারণ নিশ্চয়ই উনি এই 7.5 কোটি দুর্নীতিবাজদের নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, নিশ্চয়ই ওনার আরো অবনতি হতো। এখন জিয়াউর রহমান আসার কারণে, জিয়াউর রহমানের আদর্শের কারণে, এই যে জিয়াউর রহমানের আদর্শ যারা ফলো করে, আমি মনে করি, আমি ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের সাথে একমত পোষণ করে বলছি, ওনাদের কারণেই এই দুর্নীতিটা হচ্ছে এবং শেখ হাসিনা এই দুর্নীতিটা হয়তো দমন করতে পারছে না। কারণ এখন যারা সরকারি চাকরিতে আছে, ধরেন আইজিপি, সেনাপ্রধান, চিফ জাস্টিস, ক্যাবিনেট সেক্রেটারি বা যারা সরকারি কুশীলব যারা আছে, এরা কোনো না কোনো ফর্মে হয়তো বা জিয়াউর রহমান বা বেগম জিয়া অথবা তারেক রহমানের আদর্শ ফলো করে। কারণ শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার আদর্শ ফলো করলে এরা কোনোভাবেই এইভাবে হাজার হাজার বিলিয়নস অফ কোটি টাকা দুর্নীতি করতে পারে না। কারণ ফখরুল চৌধুরী মিলন ভাই তো বললেন যে তারেক জিয়া এবং আরাফাত রহমান কোকো, তাদের বিলিয়নস অফ ডলার নাকি তাদের টাকা আছে, যদিও সরকার গত 16 বছরের চেষ্টা করে কোন প্রকার দুর্নীতি প্রমাণ করতে পারে নাই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর এগেইনস্টে। যাই হোক, এখন যে বক্তব্যটা হচ্ছে, আমরা যে ফখরুল চৌধুরী মিলন ভাই আমরা যে আলোচনা করছি, এই আলোচনা করতে যে আমি মাঝে মাঝে একটু হতাশ হয়ে যাই। আপনি যদি ওই সোভিয়েত ইউনিয়নের একজন দার্শনিক ছিলেন লিওনিড ব্রেজনেভ, উনি 1906 সালে জন্ম, 1982-তে মারা যায়, 76 বছর বয়সে মারা যায়। উনি ছিলেন একজন দার্শনিক। উনি এই সমস্ত কোন একটা জাতিকে ধ্বংস করার ক্ষেত্রে বা ধ্বংসের ক্ষেত্রে উনি কয়েকটা স্টেজের কথা বলেছেন। উনি বলেছেন যে একটা জাতিকে ধ্বংস করতে গেলে 4টে স্টেজ বা 4টা ফেজ রয়েছে। একটা হচ্ছে ডিমোরালাইজিং ফেজ, না একটা হচ্ছে ডিঅর্গানাইজিং ফেজ, সেকেন্ড হচ্ছে ডিমোরালাইজিং, থার্ড হচ্ছে ক্রাইসিস বা ক্যাওয়াস, এন্ড ফোর্থ হচ্ছে স্বাভাবিক নর্মাল অবস্থা। এখন এই যে আমাদের গত 15 থেকে 18 বছর, ভার্চুয়ালি 18 বছর 111 সহ, আমরা কিন্তু এখন ডিঅর্গানাইজ হয়ে গেছি। আমাদের কিন্তু প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেউ কিন্তু কারোর কিন্তু কোনো কমান্ড শুনছে না। ইভেন আমি মনে করি শেখ হাসিনার কাউকে মানে কারোর প্রতি কিন্তু শেখ হাসিনার কন্ট্রোল নাই। 2টা জায়গায় শেখ হাসিনার কন্ট্রোল আছে 100%। সেটি হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্বকে উনি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে ভারতের সহায়তায়, আর আরেকটি হচ্ছে জামাতের শীর্ষ নেতৃত্বকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে। তো বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃত্ব ছাড়া আমি মনে করি শেখ হাসিনার কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, কোন সরকারি প্রতিষ্ঠান, কোন ইভেন জনগণ এবং ইভেন আওয়ামী লীগ বা ইভেন আওয়ামী লীগের এমপিগণ, ইভেন আওয়ামী লীগ স্পেন্সারগণ, কারোর প্রতি শেখ হাসিনার কোনো কন্ট্রোল নেই। কারণ কেন কন্ট্রোল থাকবে? এনামূলক মনে কন্ট্রোল থাকবে কেন? আমার বিদেশি ঋণ এবং বাংলাদেশি মানে আভ্যন্তরীণ ঋণ দুইটা মিলে কিন্তু $165 বিলিয়ন ঋণ নেওয়া হয়েছে। তার ভিতর বিদেশি ঋণ হচ্ছে 100 বিলিয়ন, আভ্যন্তরীণ ঋণ হলো 65 বিলিয়ন। সেখানে আমাদের গবেষণা বলছে, সিপিডি বলছে যে আমাদের খেলাপি ঋণ হলো 5.5 লক্ষ কোটি টাকা, এবং গত 16 বছরে টাকা পাচার হয়েছে 82,000 কোটি টাকা। তার মানে যে খেলাপি ঋণ আদায়যোগ্য না, খেলাপি ঋণ এবং পাচারযোগ্য টাকা মিলে 6.5 লক্ষ কোটি টাকা, হুইচ ইজ $60 বিলিয়ন। তার মানে আপনি $165 বিলিয়ন আপনি ধার করেছেন, আপনি ঋণ করেছেন। ঋণটা 18 কোটি জনগণের নামে আপনি ঋণ করেছেন। আপনি $60 বিলিয়ন আপনি জয় বাংলা করার জন্য সুযোগ করে দিয়েছেন। কেন সুযোগ করে দিয়েছেন? কারণ শেখ হাসিনা দরকার হলো পাওয়ার, এন্ড দ্যাট পাওয়ার মাস্ট বি অ্যাবসলিউট পাওয়ার। এবার অ্যাবসলিউট পাওয়ার পেতে গেলে এই সমস্ত কুশীলবদেরকে দুর্নীতি করার সুযোগ তাকে দিতে হবে। তাহলে 165 বিলিয়নের ভিতরে যদি 60 বিলিয়ন দুর্নীতি হয়ে থাকে বা জয় বাংলা হয়ে থাকে, হুইচ ইজ 1/3। এই বছর যে বাজেট দিয়েছে, এই বছর যে বাজেট দেওয়া হয়েছে
সেখানে বাজেটের লক্ষ্যমাত্রা হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। সেখানে বলেছে যে আমি প্রফেসর হাসনাত, মেজর আফসারি এবং আমার ফখরুল চৌধুরী মিলন, এনামুল হক মনির এবং ব্যারিস্টার জিল্লুর রহমান সহ 18 কোটি জনগণের উপরে ট্যাক্স, ভ্যাট, বিদ্যুৎ, গ্যাস বিল, আদানিকে ঘুষ দেওয়া অথবা উৎকোচ দেওয়া অথবা আমার সরকারি কুশীলবদের কাছ থেকে যা পারি আদায় করে নিয়ে আমি 5.5 লক্ষ কোটি টাকা আদায় করতে পারবো। বাকি 2.5 লক্ষ কোটি টাকা উনি আদায় করতে পারবেন না এই বাজেটে। তার মানে উনি বলেছে 2.5 লক্ষ কোটি টাকা উনি ঋণ নিবে, হুইচ ইজ $25 বিলিয়ন। তার মানে এই $25 বিলিয়ন আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিলাম, 165-র ভিতরে যদি 60 বিলিয়ন যদি জয় বাংলা হয়ে থাকে, হুইচ ইজ 1/3 অফ দ্য টোটাল লোন। তার মানে আপনার 33% কিন্তু জয় বাংলা হয়ে যাচ্ছে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে। তার মানে এই বছরে যে $25 বিলিয়ন উনি ঋণ করবেন, এরও কিন্তু $8 বিলিয়ন হয়তো আমরা এখানে যে 4 জন আছি আমরা হয়তো ভাগ পাবো না, কিন্তু যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে বা ক্ষমতায় রাখার জন্য সহায়তা করবে তারা কিন্তু এই $8 বিলিয়ন জয় বাংলা করে দিবে। তো এটা আমরা আলোচনা করে এনামুল হক মনির লাভটা কি? এই যে যিনি দার্শনিকের কথা বললাম যে 4টা স্টেজ, ডিঅর্গানাইজ হতে একটা জাতির 15 থেকে 20 বছর লাগে। এই ডিঅর্গানাইজ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু জাতি ডিমোরালাইজ হয়ে যায়, হতাশ, ফ্রাস্ট্রেশন। আর এই 3rd স্টেজে যে একটা ক্রাইসিস বা কেওয়াস তৈরি হয়, এরপরে যে আবার স্বাভাবিক অবস্থায় আসে। ডিমোরালাইজিং এর ফেজটা 15 থেকে 20 বছর, আমরা ডিমোরালাইজিং ফেজটা ডিঅর্গানাইজিং ফেজটা আমরা অতিক্রম করে ফেলেছি। এখন আমাদের ফেজটা হচ্ছে ডিমোরালাইজিং ফেজটা হচ্ছে 5 থেকে 10 বছর। আপনি দেখবেন 18 কোটি জনগণ প্রত্যেকে কিন্তু হতাশ। এনামুল হক মনির, আপনি কয়েকদিন ধরে আমাকে ফোন দিচ্ছেন, আমি কিন্তু এই টক শোতে সে কথা বলার জন্য খুব বেশি আগ্রহ পাচ্ছি না, কারণ আমার কাছে মনে হয় যে আমি কথা বলে আমার লাভ কি? কারণ আমার কথা তো জিনার শোনার কথা, উনি তো শুনবেন না। কারণ ওই যে বলে যে ব্রাহ্মণে মন্ত্র পড়ে আর পাঠায় কান চুলকায়। তার মানে যে পাঠাটাকে আনা হয়েছে জবাই করার জন্য, যে পাঠাটাকে আনা হয়েছে বলি দেওয়ার জন্য, সে পাঠার কিন্তু কোনো হুঁশ নাই। পাঠা কিন্তু পাঠার মতো কাজ করে যাচ্ছে, কান চুলকিয়ে যাচ্ছে। তার মানে আর ব্রাহ্মণ কিন্তু ওদিকে মন্ত্র পড়ছে। এখন এই যে আমরা হলাম সবাই আনসার বে, আমি আপনাকে সময় দিচ্ছি। এখন হচ্ছে যে আমরা এখানে সবাই কিন্তু মন্ত্র পড়ছি, কিন্তু জিনার কান চুলকানোর কথা উনি কিন্তু ওনার দিব্যি কিন্তু কান চুলকিয়ে যাচ্ছেন, উনি কিন্তু আমাদের কোনো কথা কিন্তু শুনছেন না। এই যে আপনার যে ডিমোরালাইজিং এর কথা যেটা বললাম, আমাদের এখন সবাই কিন্তু কেউ কিন্তু কোনো আলোচনা করতে আগ্রহী নেই, এবং এই ফেজটা চলবে 5 থেকে 7 বছর বা 10 বছর। এইটার পরে চলে যাবে একটা ক্রাইসিস স্টেজ, এবং ক্রাইসিসের স্টেজটা হলো 1 থেকে 2 বছর। ক্রাইসিসের পরে আইদার ইন্ডিয়া বাংলাদেশ দখল করে তার ভূখণ্ডে নিয়ে নিবে, বাংলাদেশকে দখল করে তার ভূখণ্ডে নিয়ে নিবে, অথবা আমরা ইন্ডিয়াকে লাথি মেরে এখান থেকে আউট করে দিব। এই 19 বছর কিন্তু জাতিটা কিন্তু ডিঅর্গানাইজিং ছিল, এবং 66 থেকে 70 পর্যন্ত তখন কিন্তু মানুষ কিন্তু ডিমোরালাইজ ছিল, এবং 71-এর যে 1 বছর তখন ছিল ক্রাইসিসের বছর, এবং ক্রাইসিসের বছরটা কিন্তু কম সময় থাকে। এই ক্রাইসিসে পরে পাকিস্তান এখান থেকে বিতাড়িত হয়েছে, অথবা পাকিস্তান আমাদেরকে আবার এটা নিয়ন্ত্রণে করে ফেলতো। তো এখন আমার যেটা ধারণা যে এই যে ডিমোরালাইজিং ফেজটা, এটা আগামী 5 থেকে 7 বছর চলবে, এবং আমরা জনগণ যদি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে না পারি, তাহলে এটা আগামী 5-7 বছর এইভাবে চলবে। চলার পরে আপনার একটা আউটবাস্ট হবে, 1 থেকে 2 বছরে আউটবাস্ট থাকবে। এই আউটবাস্ট আইদার ইন্ডিয়া এসে তার সৈন্যবাহিনী পাঠিয়ে শক্তভাবে দমন করে বাংলাদেশের ভূখণ্ড ভারতের মানচিত্রে ঢুকিয়ে মোটামুটি 1-2 বছর পরে আবার শান্ত করে ফেলবে, অথবা আমাদের 18 কোটি জনগণ ইন্ডিয়াকে লাথি মেরে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে, এবং ক্ষমতাচ্যুতর পরে স্বৈর শাসকদের যে অবস্থা বা যে পরিণতি হয়, সেই কাজটি হয়তো জনগণ করবে, করার পরে হয়তো স্বাভাবিক অবস্থায় আসবে। এটি ছাড়া আমি আর কোনো সমাধান দেখছি না। এই কারণে আমি আপনার মাধ্যমে জনগণকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা বিরোধী নেতৃত্বের প্রতি আপনারা চেয়ে না দেখে, আপনারা যদি চান এই যে 5 থেকে 6 বছর বা 7 বছর ডিমোরালাইজিং স্টেজ, আমি মনে করি আমাদের সময় এসেছে আমরা একটা অর্গানাইজ হয়ে একটা গণ অভ্যুত্থান করে এই রাজনৈতিক নেতৃত্ব বা এখন যে শেখ হাসিনা যে ক্ষমতা, যে দুঃশাসন, তাকে ক্ষমতাচ্যুত করে হয়তো দেশটা একটা স্বাভাবিক অবস্থায় আসতে পারে। আদারওয়াইজ আমি যেটা বললাম, এটা একটা ডিমোরালাইজিং ফেজ,
এটা 5 থেকে 7 বছর চলবে, তারপরে 1 থেকে 2 বছর চলবে ক্রাইসিস স্টেজ, তারপরে আইদার এই দেশ ইন্ডিয়ার দখলে চলে যাবে অথবা আমরা ইন্ডিয়াকে এখান থেকে লাথি মেরে বের করে দিব।